নমস্কার। আজকে আমরা আলোচনা করব সুয়েজ সংকট সম্পর্কে। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, বিশেষ করে যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ। তো উচ্চ মাধ্যমিক ইতিহাস 2024-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আর এই টপিকটা থেকে কিন্তু প্রায় প্রশ্ন আসে, সে বড় হোক আর ছোট হোক। বোঝা গেল? তো সেই কারণে আজকে আমরা এই টপিকটা আলোচনা করব। এই প্রথম যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ স্লাইডটাতে, এটা হচ্ছে পৃথিবীর ছবি। তো গ্লোবের ছবি দেখতে পাচ্ছি আমরা। তো পৃথিবীর মধ্যে দেখো এখানে মার্কিং করা আছে এই যে জায়গাটা, তো এটা হচ্ছে সুয়েজ ক্যানেলের একটা অংশ। এই জায়গাটা যে ব্ল্যাক করা আছে, একটু বড় করে যদি দেখি, এই যে দেখো এই যে অংশটা আছে, তো এই যে অংশটা এটাই হচ্ছে সুয়েজ ক্যানেলের এই অংশটা। বোঝা গেল? তো এইখানে কি সিস্টেমটা ছিল সেটা এবার আমরা একটু বোঝার চেষ্টা করব। ভারতবর্ষে বা এশিয়া এবং আফ্রিকাতে আমরা জানি ইউরোপ থেকে ব্যবসা বাণিজ্য করতে আসতো। তো লন্ডন এখানটাতে এই যে অংশটা, এই অংশটা হচ্ছে ইউরোপ মহাদেশ। এই অংশটা কি আছে? এশিয়া, এটা আছে আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশিয়ানিয়া বা অস্ট্রেলিয়া, আর উপরের দিকে আছে হচ্ছে আন্টার্কটিকা। তো এই হচ্ছে মহাদেশ। তো এবার ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে, এই ইউরোপীয় যে দেশগুলো ছিল, এরা ব্যবসা করতে আসতো কোন দিক দিয়ে? নাকি এই দিকটা দিয়ে, অর্থাৎ একদম আফ্রিকার বাঁ দিক দিয়ে, পূর্ব দিক আর পশ্চিম দিক দিয়ে। তো এদিক দিয়ে এসে তারপরে এরা ভারতবর্ষের এখানটাতে বা প্রাচ্যের দেশগুলোতে তারা ব্যবসা করতে যেত। তাহলে যদি এই জায়গার আর মানে ভৌগোলিকভাবে দেখা যাচ্ছে যে এই মাঝের দিকে জলপথ আছে, এদিকেও ক্লিয়ার আছে, শুধুমাত্র এই অংশটার মধ্যেই ভূখণ্ড আছে। তো সেই কারণে এই অংশটাতে একটু মাটিটা কেটে যদি সমুদ্র তৈরি করা যায় বা জাহাজ চলাচলের মতো ব্যবস্থা করা যায়, তাহলেই কিন্তু সমস্যার সমাধান। অর্থাৎ এত বড় একটা পথ এখানে দেখতেই পাচ্ছ, 12,300 মাইল এই রাস্তাটা, কিন্তু এই রাস্তাটা কত দূর হচ্ছে? 7,200 মাইল, মানে প্রায় অর্ধেক। তাহলে শুধুমাত্র এই জায়গাটাকে যদি একটু জাহাজ চলাচলের ব্যবস্থা করা যায়, তাহলেই এই ব্যবস্থাটা কিন্তু হয়ে যেত অর্ধেক। তাতে কী হবে? পয়সা কম খরচ হবে, সময় অল্প লাগবে এবং যোগাযোগ ব্যবস্থাটা ভালো হবে। তো এই কারণের জন্যই মূলত তিনটা দেশ কিন্তু আমরা দেখতে পাই। তাদের মধ্যে প্রথম 1 নম্বর দেশ যেটা ফ্রান্স, এখানে আছে ফ্রান্স, এখানে আছে ইংল্যান্ড বা লন্ডন, আর আছে ইসরায়েল। এদের তিনজনের একটা গোষ্ঠী বা শক্তিজোট মিলে কিন্তু এই কাজটার উপরে বেশি পরিমাণে কাজটা করার চেষ্টা করেছিল, বা এই ফ্রান্সের নেতৃত্বেই আর কি এই সুয়েজ খালটা কাটা শুরু হয়েছিল। তো পরবর্তীতে সমস্যাটা যেটা দেখা গেল যে এইখানে মিশর যে আছে, সেই মিশর তার কিছু লোনের দরকার ছিল। তো ইন্টারন্যাশনাল ফোরামের কাছে সেই লোনের জন্য আবদার করে, কিন্তু সেখান থেকে সেই লোনটাকে স্যাংশন করা হয়নি। তো সেই কারণেই কিন্তু মূলত এই সুয়েজ সংকট কিন্তু আমরা দেখতে পাই। পরের স্লাইডে দেখো, এটা হচ্ছে সেই ক্যানেল, যে সুয়েজ খালটা জাহাজ চলাচলের জন্য কিন্তু ব্যবস্থা করা হয়েছিল। যে জাহাজ চলাচলের জন্য কিন্তু এরকম ব্যবস্থা করা হয়েছিল ওই জায়গাটাকে কেটে দিয়ে। আর এই সুয়েজ খালের সাথে যার নামটা অঙ্গাঙ্গিকভাবে জড়িত, তার নাম কিন্তু এই মিশরের নাসের। এই নাসের ছিলেন হচ্ছে কিন্তু মিশরের তখন ক্ষমতায়, যার নাম ইজিপ্ট। ঠিক আছে? তো তিনি কিন্তু আসওয়ান বাঁধ বলে একটা বাঁধ নির্মাণ করতে চাইছিল। তার একটা পয়সার দরকার, কিন্তু সেই পয়সাটা লোন হিসাবেও তারা পাচ্ছিল না। তো সেই কারণে আন্তর্জাতিক থেকে সেটাকে জাতীয়করণ করার ঘোষণা করেছিল। তো এই নিয়েই মূলত বিবাদটা। এখানে জিনিসটা একটু ভালো মতো বুঝতে পারবে। দেখো এই যে ছবিটা, এখানে পুরো আফ্রিকাটাকে দেওয়া হচ্ছে। তো মিশরটা কোথায় অবস্থিত? আফ্রিকার এই যে অংশ, এই অংশটাতে আছে আফ্রিকার মিশর বা ইজিপ্ট। আর আফ্রিকার যে মিশর যে জায়গা, সেই মিশরেই কিন্তু এই সুয়েজ খালটা কিন্তু খনন করা হয়েছিল।
এখানটাতে একটু যদি ভালো মতো আমরা দেখি যে এই অংশটা আমরা দেখলাম আফ্রিকার, সেই আফ্রিকার অংশের মধ্যে এটা আমরা ইজিপ্টটা পাচ্ছি বা মিশর, ইজিপ্ট বা মিশর। তো এই যে অংশটা, এইটুকু অংশ কি এই সুয়েজ খালটা কাটা হয়েছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানকার জলপথের সাথে এখানকার জলে কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা হয়ে যাবে ক্লিয়ার, তাহলে খুব সহজেই জাহাজ চলাচল করতে পারবে। কিন্তু এর মধ্যেই মিশরের আভ্যন্তরীণ ব্যাপারে এই যে জায়গাটা আসওয়ান, এখানে একটা বাঁধ নির্মাণ করা হবে। এই যে নীলনদটা দিক দিয়ে যে যাচ্ছে, তো নীল নদের উপরে ভিত্তি করে আমরা জানি মিশরীয় সভ্যতা বা ইজিপ্ট সভ্যতা গড়ে উঠেছিল প্রাচীনকালেও। তো এই মিশরের এই নীল নদের জলগুলো ধরে রাখার জন্য এই আসওয়ান বাঁধ নির্মাণ করা হবে, তার জন্য অনেকটা অ্যামাউন্টের পয়সার দরকার ছিল। সেটাই ইন্টারন্যাশনাল ফোরামের কাছে এই নাসের কিন্তু আবদার করেছিল লোন হিসাবে, কিন্তু সেই লোনটা তারা স্যাংশন করেনি। তো সেই কারণেই এক প্রকারের রাগেই বলা যায় যে মিশর তখন কি করলো, যে তাহলে যখন আমাকে টাকা দেওয়াই হবে না, তাহলে আমি ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক ক্ষেত্রে আমি এই কাজটা বা এই জায়গাটা আমার দেওয়ার কি দরকার, তাহলে সবার ভালোর জন্যই তো এই জায়গাটা দেওয়া হচ্ছে, তাহলে আমি আমার সুবিধার মতো তো কিছু পাচ্ছি না। তো সেই সময় সে বাধ্য হয়ে এক প্রকারের কি করেছিল, জায়গাটাকে আন্তর্জাতিকতার থেকে জাতীয় মানে নিজের দেশের মধ্যে দেশের কন্ট্রোলে নিয়ে নিচ্ছে। তো এই দেশের কন্ট্রোলে যদি নেয় তাহলে কি হবে, তাহলে এই পুরো সিস্টেমটা কার হাতে চলে আসবে, ইজিপ্টের হাতে বা মিশরের হাতে। তো সেই জিনিসটাই যে ফ্রান্স, ইংল্যান্ড আর ওইদিকে ইসরায়েল এরা চাইছিল না। তো এই নিয়ে এদের গোষ্ঠীর সাথে মিশরের যে বিবাদটা বেঁধেছিল সেটাই হচ্ছে সুয়েজ সংকট নামে পরিচিত। তো শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে আমেরিকা, রাশিয়া এবং ইউএনও এরা মিলে কিন্তু এই যুদ্ধটার সমাপ্তির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সহায়তা করেছিল এবং শেষ পর্যন্ত এই সমস্যার কিন্তু সমাধান হয়েছিল। তো এই যে বিষয়টা, এই বিষয়টাই আমরা এখন পড়ব। তাহলে দেখো, প্রথমে আমরা কোশ্চেনটা কি দেখতে পাচ্ছি, সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা একটা গুরুত্বপূর্ণ, যদি ওরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা একটা কিন্তু কোশ্চেন। যাই হোক, এখানে কি বলা হচ্ছে দেখো, সুয়েজ সংকট বা ত্রিপাক্ষীয় আগ্রাসন হলো 1956 সালে ইসরায়েল, ব্রিটেন আর ফ্রান্স কর্তৃক মিশর আক্রমণ। এই মিশরকে এরা আক্রমণ করে দিয়েছিল। কেন? যখন মিশর বলেছিল যে আমরা আন্তর্জাতিক রাখবো না, আমি সেটাকে জাতীয়করণ মানে সুয়েজ খালকে যখন নাসের জাতীয়করণ করে নিল, তখন কিন্তু এই তিনটা দেশ একত্রিত মিলে মিশরকে আক্রমণ করেছিল 1956 সালে, ঠিক আছে। তো যাই হোক, এর থেকেই এই সংকটের সূচনা। তো যাই হোক, এর উদ্দেশ্য কী ছিল, সুয়েজ খালের ওপর পশ্চিমা নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠিত করা। যে আন্তর্জাতিক যে ব্যাপারটা ছিল সেটা এই তিনজন রাষ্ট্র মিলে আক্রমণ করবে, করার ফলে দেখা যাচ্ছে কি যে আবার পুনরায় যেন ক্ষমতাটা তাদের হাতে আসে। তো এই হলো সিস্টেম। তো এবং আর একদিকে কী আছে, মিশরের রাষ্ট্রপতি যার নাম ছিল জামাল আবদেল নাসের, এই নাসেরকে ক্ষমতাচ্যুত করতে হবে। তাহলে কি, ইসরায়েল, ব্রিটেন এবং ফ্রান্স এরা তিনজন একত্রিত হয়ে মিশরকে আক্রমণ করলো। তাদের দুটা উদ্দেশ্য, এক নম্বর উদ্দেশ্য যে সুয়েজ খালকে আবার আন্তর্জাতিক তকমায় ফিরিয়ে নিয়ে আসা বা আন্তর্জাতিক তৈরি করা। আর একটা কি, যে এই আন্তর্জাতিকতার বাধা কে দাঁড়াচ্ছে, নাকি মিশরের নাসের। তাহলে একে যদি ক্ষমতাচ্যুত করে দেওয়া যায় তাহলে কিন্তু এদের কন্ট্রোলে আবার সমস্তটা চলে আসবে। তো এই হচ্ছে এদের উদ্দেশ্য ছিল। তো যাই হোক, এই লড়াইটা শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন আর জাতিসংঘ এরা তিন আক্রমণকারীর পক্ষকে সরে আসতে কিন্তু বাধ্য করেছিল। যে ইসরায়েল, ব্রিটেন এবং ফ্রান্স এরা তিনজন মিলে কী করেছিল, মিশর আক্রমণ করেছিল। কেন? সুয়েজ খালটাকে আন্তর্জাতিকভাবে তৈরি করার ক্ষেত্রে, ঠিক আছে, পুনরায় আবার আন্তর্জাতিক প্রতিষ্ঠিত করবে। তো তারই বিরুদ্ধে যুদ্ধটা স্টার্ট হয়। কার বিরুদ্ধে? মিশরের বিরুদ্ধে। এবার যখন যুদ্ধটা অনেকটা সময় চলছিল তখন দেখা গেল কি যে মানে আমেরিকা যুক্তরাষ্ট্র, সোভিয়েত রাশিয়া আর জাতিসংঘ এরা তিনজন একত্রিত হয়ে এই যুদ্ধটাকে থামানোর একটা মানে থামাতে বাধ্য করেছিল এক প্রকারের। তো এটাই হচ্ছে এই টোটাল আমাদের আজকের আলোচনার বিষয় থাকবে। এখন আমরা দেখব যে এই
যে সংকটের প্রেক্ষাপটটা কি হয়েছিল। দেখো, মিশরের উত্তর পূর্বে ইংরেজ এবং ফরাসিদের উদ্যোগে খাল খননটা স্টার্ট হলো। আমরা দেখলাম মিশরের উপর দিকেই, মানে উত্তর দিকে অবস্থিত। তো এখানে খাল খননটা শুরু হয়েছিল কাদের উদ্যোগে? ইংরেজ এবং ফরাসিদের উদ্যোগে। ভালো কথা। এই খালটাই হচ্ছে সুয়েজ খাল। স্টার্টিংটা কবে হচ্ছে? 1759 খ্রিস্টাব্দ। তাহলে 1759 খ্রিস্টাব্দে এই খালটা খনন করা শুরু হয়। ঠিক আছে। আর দেখা যাচ্ছে যে তার পরবর্তীতে অর্থাৎ 1859 খ্রিস্টাব্দ এতে বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু হয়। আচ্ছা, এখানটাতে আমাদের একটা জিনিস একটু কারেকশান করতে হবে লেখার মধ্যে, যে এটা হলো 1700, জায়গাতে হবে 1800। ঠিক আছে, 1859 আর তারপরেরটা আছে 1869। এই দুটো ডেট, এটা একটু ভুল হয়ে গেছে, এটা একটু কারেকশান করে নিচ্ছি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, এবার তাহলে শুরু করি যে এই সুয়েজ খালটা খনন করা শুরু কবে হয়েছিল, নাকি হয়েছিল 1859 খ্রিস্টাব্দে, 1859 স্টার্ট হয় খনন করা শুরু। তারপরে 10 বছর সময় লাগে এই সুয়েজ খালটা খনন করতে। তার পরবর্তীতে 1869 খ্রিস্টাব্দে গিয়ে এটা কমপ্লিট হয়, 59 থেকে 69। ঠিক আছে। তো এবার এর কমপ্লিট হয় মানে চালু হচ্ছে কাজটা, বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু হয়। তো এখানে একটা কোম্পানিকে কাজটা দায়িত্বটা দেওয়া হয়েছিল। তো সেটা দায়িত্বটা কি? ইউনিভার্সাল সুয়েজ ক্যানাল কোম্পানি। ইউনিভার্সাল সুয়েজ ক্যানাল কোম্পানি যে এই 99 বছর মেয়াদে এই দায়িত্বভার পরিচালনার একটা দায়িত্ব নিয়েছিল, মানে ক্যানেলটা পরিচালনা করার একটা দায়িত্ব নিয়েছিল। এই কোম্পানিটা কিন্তু ছিল আবার সেই ফ্রান্সেরই। ভালো কথা, 99 বছর। এবার দেখা যাচ্ছে কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই, 99 বছর মানে কি, স্টার্টিংটা হচ্ছে কবে? 1869, মানে সেটা হবে 100 বছর, 1969 মানে 1968 পর্যন্ত। কিন্তু 1968-র আগেই চলে আসছে 1956-র এই সময়কাল। তো এই 1956 সময়কালে কী হয়েছিল? মিশরের রাষ্ট্রপতি হয়েছিলেন হচ্ছে মিশরের নাসের। তো এই নাসের ঘোষণা করেছিল যে সুয়েজ খালকে জাতীয়করণ করা হবে। তো এই জাতীয়করণ ঘোষণাকে কেন্দ্র করেই সুয়েজ খালের যে সংকট, সেটাই হচ্ছে সূচনাটা হয়েছিল। তাহলে এটুকু বোঝা গেল সংকটের প্রেক্ষাপট, যে উত্তর পূর্ব দিকে অবস্থিত মিশরের এই জায়গাটা সুয়েজ ক্যানেল, ইংরেজ এবং ফ্রান্স এদের উদ্যোগে মূলত এই সুয়েজ খালটা খনন করা শুরু হয়েছিল। কবে? 1859 খ্রিস্টাব্দে। এই কাজটা করতে 10 বছর লেগেছিল 1869 খ্রিস্টাব্দে। একটা কোম্পানিকে দায়িত্বটা দেওয়া হয়েছিল 99 বছরের লিজে। কোম্পানিটার নাম কি ছিল? ইউনিভার্সাল সুয়েজ ক্যানাল কোম্পানি। এই কোম্পানি এই খালটা খনন করেছিল, খনন করার পর 99 বছরের লিজ নিয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে এই লিজটা কমপ্লিট হওয়ার 100 বছর আগেই, অর্থাৎ 1956 খ্রিস্টাব্দেই মিশরের রাষ্ট্রপতি যখন ছিলেন নাসের, তখন তিনি ঘোষণা করলেন যে না, সুয়েজ খালকে আমরা জাতীয়করণ করব। তো এই জাতীয়করণ করার ক্ষেত্রে তখনই এই বাধাটা সৃষ্টি হলো, তখন থেকেই সুয়েজ সংকটের কিন্তু সূচনা হয়েছিল। এখন আমরা দেখব যে সুয়েজ সংকটের কারণগুলো কী কী ছিল। তো প্রথম কারণটার মধ্যে দেখো বলা হচ্ছে আন্তর্জাতিককরণের একটা চেষ্টা। আন্তর্জাতিকরণ কি? আন্তর্জাতিক ক্ষেত্রে ব্রিটেন এবং ফ্রান্স সুয়েজ খালের ওপর সবথেকে বেশি নির্ভরশীল ছিল। আমরা ম্যাপে দেখেই নিয়েছি যে সবথেকে বেশি, খুব শর্টে রাস্তা কার দরকার বেশি? ব্রিটেন এবং ফ্রান্সের। তো এই ব্রিটেন এবং ফ্রান্সের যে এই শর্টের যে রাস্তাটা, তার সবথেকে বেশি দরকার, তাই তারা এই খালের আন্তর্জাতিক নিয়ন্ত্রণের দাবি জানিয়েছিল। ঠিক আছে। তো নাসের কিন্তু সেই দাবিতে বাধা সৃষ্টি করেছিল। তো সেটা হচ্ছে একটা কারণ। 2 নম্বর কারণের মধ্যে বলা হচ্ছে বাঁধ নির্মাণে বাধা সৃষ্টি। তো মিশরের রাষ্ট্রপতি যখন নাসের, তিনি মিশরের অর্থনৈতিক উন্নয়নের জন্য নীল নদের ওপর আসওয়ান বাঁধ নির্মাণ করতে চেয়েছিল, যে আমার মিশরের অর্থনৈতিক উন্নতির দরকার, তো সেই কারণে আমার একটা বাঁধ তৈরি করতে হবে। সে বাঁধটা কি? আসওয়ান বাঁধ। তো সেই কারণে তিনি কি করলো? বিশ্ব ব্যাংকের কাছ থেকে সাহায্য চাইলো, আর্থিক সাহায্য। তো সেই সাহায্যের কথা যখন ঘোষণা করে বা বলে, আমেরিকা প্রথমে বলেছিল হ্যাঁ দেওয়া হবে, টাকা দেওয়া হবে, এবং ব্রিটেনের কারণে বিশ্বব্যাংক প্রস্তাবটা বাতিল করেছিল।
আমেরিকা বলেছিল টাকা দেওয়া হবে, কিন্তু ব্রিটেন এটা বাধা সৃষ্টি করেছিল। ফলে নাসের এই ব্যাপারটাতে ক্ষুব্ধ হলো। কেন? তার কারণ আন্তর্জাতিক করা হয়েছে সেই বাঁধটাকে কাদের সুবিধার জন্য, নাকি ইংল্যান্ডের ফ্রান্সের সুবিধার জন্য। বোঝা গেল? এই রাস্তাটা মেনলি এই দুটো দেশেরই বেশি দরকার, কিন্তু এই জিনিসটা এদের সুবিধার কথা ভেবে মিশর কী করেছিল, সেটা আন্তর্জাতিক মানের করেছিল। এবার দেখা যাচ্ছে যে এই মিশরের যখন নিজস্ব কিছু প্রয়োজনীয় পয়সার দরকার, আর্থিক সংকটে পড়েছে, কিছু টাকার দরকার, তখন বিশ্ব ব্যাংকের কাছে আবদার করেছে, কিন্তু আমেরিকা সেটা আর্থিক সাহায্য দানের কথা ঘোষণা করলেও ব্রিটেন বাধা দিচ্ছে টাকাটা দিতে। তাহলে আমি একটা জায়গা একজনকে ব্যবহার করতে দেব, আমি কি চাইবো, তার কাছ থেকেও আমি কিছু হেল্প পাবো। কিন্তু আমি যদি দেখি যে আমি একজনকে একটা জায়গা ব্যবহার করতে দিয়েছি তাদের সুবিধার জন্য, কিন্তু আমার সুবিধার ক্ষেত্রে তারা আবার বাধা সৃষ্টি করেছে, তখন সাধারণ ব্যাপার সব মানুষই কিন্তু ক্ষুব্ধ হবে। তো এটা ছিল আর একটা কারণ। তারপরে বলছে মিশরের যে নাসের, এখানে বানানটা একটু ভুল হয়ে আছে, টাইপিং মিস্টেক, নাসের। তো যাই হোক, মিশরের নাসেরের পাশ্চাত্য বিরোধী মনোভাব। এখানে বলা হচ্ছে নাসের যে ছিল সে সুয়েজ খালে ইংল্যান্ডের সৈন্যের উপস্থিতি মেনে নিতে পারেনি। যে সুয়েজ খালটা যে আছে, সেই সুয়েজ খালে পাহারা দেওয়ার দায়িত্ব কে থাকবে? ইংল্যান্ডের। তো সেটাও মানতে পারছে না, যার বিরোধিতা করে তিনি সোভিয়েত রাশিয়া, চীন প্রভৃতি রাষ্ট্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। ফলে পাশ্চাত্য দেশগুলি নাসেরের প্রতি ক্ষুব্ধ হয়েছিল। যে নাসের কি বলছে যে না, এই জিনিসটা বা এই বাঁধটা কোথায় আছে? আফ্রিকাতে আছে। তাহলে আফ্রিকার সৈন্যরা এটা পাহারা দিবে বা মিশরের সৈন্যরা পাহারা দিবে। কিন্তু দেখা যাচ্ছে কি যে তারা সেটা না করে তারা ইউরোপীয় বা পাশ্চাত্যের সেনারাই কিন্তু, বিশেষ করে ইংল্যান্ডের সৈন্যদের পাহারার দায়িত্ব দেওয়া হয়েছিল। তো সেইটাতে তিনি কিন্তু বিরক্ত ছিল। তখন তিনি ইউরোপ বাদে এশিয়া এবং আফ্রিকার যে দেশগুলো তাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করেছিল। এদের মধ্যে রাশিয়া, চীন পড়ছে। তো তাদের সাথে যোগাযোগ যখন করছে, ফলে এই জায়গাটা আবার ইংল্যান্ড কিন্তু ভালো মতো দেখেনি। তো এটা একটা কিন্তু তাদের ক্ল্যাশের কারণ। তারপরে চলে আসি পরে খালের জাতীয়করণ। নাসের এবং পাশ্চাত্য দেশগুলির মধ্যে যখন মনোমালিন্য চলছে, তখন নাসের কী করলো? সুয়েজ খাল এবং সুয়েজ ক্যানেল জাতীয়করণ করেন 1956 খ্রিস্টাব্দে 26শে জুলাই। জাতীয়করণের ঘোষণা কিন্তু করছে যে আমরা এই সমস্ত জিনিস মানি না, আমাদের পয়সা দেওয়া হচ্ছে না বা দিতে বাধা দেওয়া হচ্ছে, এই কারণে আমরা এর বিরোধিতা করেছি, আমরা এটাকে আর আন্তর্জাতিক রাখবো না, এটাকে আমরা জাতীয়করণ করে নেব। কেন? তার কারণ এটা আমার নিজের দেশের সম্পত্তি, অতএব আমি এটার ওপর নিজেরও কিন্তু মালিকানা রাখবো, এরকম একটা ব্যাপার। তো সেই কারণে কিন্তু দেখা যাচ্ছে তারা জাতীয়করণ করে নিল। এখানে বলা হচ্ছে দুটো, যে সুয়েজ ক্যানেলের নিয়ন্ত্রণ মিশরের হাতে থাকবে, এখানে ঘোষণা করা হলো 1956-তে। আর এই ক্যানেল আদায় করা কর আসওয়ান বাঁধ নির্মাণের খরচ করা হবে। ওই যে আসওয়ান বাঁধের কথা বলেছি, যে আসওয়ান বাঁধটা দরকার, তো সেই আসওয়ান বাঁধ, এখানে দেখো এই যে সেই আসওয়ান, এই জায়গাটাতে হচ্ছে আসওয়ান বাঁধ, ঠিক আছে, এইখানটাতে আসওয়ান বাঁধ খনন করা হবে। তাহলে এই মিশর কি করেছে, যে এই সুয়েজ খাল যেখানে খনন করা হয়েছে সেটা জাতীয়করণ করে নিয়ে এখানের থেকে যা ইনকামটা হবে সেই টাকা দিয়ে তারা এই আসওয়ান বাঁধটা নির্মাণ করবে, এই ঘোষণাটা দিয়েছিল। কিন্তু এটা কিন্তু পরে দিয়েছিল। প্রথমে এরা বিশ্ব ব্যাংকের কাছে টাকার জন্য আবদার করেছিল সাহায্য, আমেরিকা দিতে চাইছিল, ইংল্যান্ড বাধা দিয়েছিল। তো তখন দেখা যাচ্ছে ইংল্যান্ডই এই রাস্তাটা ব্যবহার করবে। তো এ যখন বাধা দিচ্ছে, তাহলে ঠিক আছে, আমার নিজের দেশের জিনিস আমি নিজে ফেরত নিয়ে নিচ্ছি, আর কি করব তার বিনিময়ে, আমি এখান থেকে যে টাকা ট্যাক্সটা পাবো বা কর পাবো, সেই টাকা দিয়ে আমি আমার নিজের কাজ করে নেবো, তাহলে আমার আর ধারটার নিতে হবে না। তো এই হচ্ছে ফান্ডা। তো এইটাই আবার ইংল্যান্ড কিন্তু বাধা সৃষ্টি করেছিল। তাহলে বোঝা গেল দুটো জিনিস, যে সুয়েজ ক্যানেলের নিয়ন্ত্রণ মিশরের হাতে থাকবে, এটা ঘোষণা করা হলো। আর এই ক্যানেল আদায় করা আসওয়ান বাঁধ, এই ক্যানেল থেকে যে টাকাগুলো আদায় করা হবে সেই টাকা দিয়ে আসওয়ান বাঁধটা কিন্তু নির্মাণের খরচটা করা হবে, ঘোষণা করা হলো। আর কি আছে? শেষ পর্যন্ত দেখা যাচ্ছে অনাক্রমণ ও যুদ্ধবিরতি। 1956 সালে 29শে অক্টোবর ইংল্যান্ড, ফ্রান্স এবং ইসরায়েল এরা তিনটা দেশ একত্রিত হয়ে মিশর আক্রমণ করে। সেখানে সিনাই উপত্যকা দখল করে নিয়েছিল। মিশর আক্রমণ করে
সিনাই উপত্যকা যে জায়গাটা সেটা দখল করে নিল। কিন্তু দেখা যাচ্ছে কি জাতিপুঞ্জ আর আমেরিকা প্রভৃতির উদ্যোগে শেষ পর্যন্ত 22শে ডিসেম্বর যুদ্ধটা বিরতি ঘটানো হলো। ঠিক আছে, তাহলে আরব এই কি বলছে ইংল্যান্ড, ফ্রান্স আর ইসরায়েল এরা তিনটা দেশ একত্রিত হয়ে মিলিত হলো হয়ে 1956 খ্রিস্টাব্দে উপরিউক্ত কারণগুলোর জন্য মিশর আক্রমণ করলো। শেষ পর্যন্ত মিশরের যে সিনাই উপত্যকা যে অঞ্চলটা, সেই অঞ্চলটা অর্থাৎ ওই সুয়েজ খালের ওই এরিয়াটা, ওই জায়গাটা তারা দখল করে নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত জাতিপুঞ্জ আমেরিকা এদের উদ্যোগে ডিসেম্বর মাসে কিন্তু 22শে ডিসেম্বর যুদ্ধটা বিরতি ঘটল। তো তার মানে এই যুদ্ধ বিরতির ক্ষেত্রে কিন্তু একটা বড় ভূমিকা পালন করেছিল কিন্তু আমেরিকা এবং জাতিপুঞ্জ। ঠিক আছে, তো এইটা গেল আমাদের এই যুদ্ধের বিভিন্ন কারণগুলো। তো এবার আমরা পড়ব যুদ্ধটার ফলে কি হয়েছিল বা যুদ্ধের গুরুত্ব বা ইম্পর্টেন্সটা কি, ফলাফল। তো এই যুদ্ধটা যেহেতু হলো আর যেহেতু জায়গাটা দখল হয়ে গেছিল কাদের দ্বারা, পশ্চিমী শক্তির দ্বারা, সেই কারণে কিন্তু আরব দুনিয়ায় পশ্চিমী বিদ্বেষের কিন্তু একটা সূচনা সেই সময় হয়ে গেল। প্রথম আরব ইসরায়েল যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সমেত পশ্চিমী শক্তিগুলি নিজেদের স্বার্থে নানানভাবে কিন্তু ইসরায়েলকে সেই সময় সাহায্য করেছিল। এখানে দেখার বিষয়, এই সময় কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু পশ্চিমাদের দলেই চলে গেল। যখন আরব ইসরায়েলের যুদ্ধটা হচ্ছে, যেহেতু ইসরায়েল ওই দলে ছিল তখন, তো সেই কারণে দেখা যাচ্ছে ইসরায়েলের সাথে আরব ইসরায়েল যুদ্ধ হচ্ছে। তো এবার আরব ইসরায়েল যুদ্ধ যখন হচ্ছে তখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় যে দেশগুলো তারা কিন্তু ইসরায়েলকে সমর্থন করেছিল। তো এরকম যখন একটা অবস্থা, সেই সময় সুয়েজ সংকটকে কেন্দ্র করে কিন্তু মিশরের ওপর ইঙ্গো ফরাসি আক্রমণও শুরু হয়েছিল। সেই সময় মিশর সহ গোটা আরব দুনিয়ায় পশ্চিম বিরোধী একটা মনোভাবের সৃষ্টি হয়েছিল। তো আরব ইসরায়েল প্রথম যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করেছে, আবার অন্যদিকে আবার ইঙ্গো ফরাসি আক্রমণ শুরু হয়েছিল। ইঙ্গো ফরাসি অর্থাৎ ইংল্যান্ড আর এদিকে ফ্রান্স, এই দুটো দেশও কিন্তু আক্রমণ করেছিল আরব দুনিয়ায় বা আরব মিশরকে। ঠিক আছে, তো এইরকম যখন সৃষ্টি হয় তখনই কিন্তু আরব দুনিয়ায় অর্থাৎ ওই সংযুক্ত আরব যে গোষ্ঠী দেশগুলো আছে সেগুলো কিন্তু এই ইউরোপীয় বা পশ্চিমা দেশগুলোর বিরোধিতা করে একটা কিন্তু সংগঠনও তৈরি করেছিল। তারপরে দেখো আর কি হয়েছিল এই যুদ্ধের ফলে, সুদৃঢ় আরব ঐক্য তৈরি হয়েছিল। ঠিক আছে, কি বলা হচ্ছে, পশ্চিম বিরোধী মনোভাব আরবদের আরও সংহত করে তুলেছিল, এদের ঐক্য আরও দৃঢ় হয়ে গেছিল। মানে আরবের বিভিন্ন যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে মূলত, সেই দেশগুলো কিন্তু ইউরোপ বা আমেরিকা বা এক কথায় যদি বলা হয় পশ্চিমা পাশ্চাত্যের দেশগুলোর বিরোধী একটা ঐক্যবদ্ধ সংগঠন কিন্তু তৈরি করেছিল। তার নাম কি করা হয়েছিল, সংযুক্ত আরব প্রজাতন্ত্র। সংযুক্ত আরব প্রজাতন্ত্র কার বিরুদ্ধে করেছিল, সেটা পশ্চিমা বিরোধী শক্তিদের বিরুদ্ধে। আর এই সংযুক্ত আরব প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, নাসের। এই নাসের কিন্তু প্রথম রাষ্ট্রপতি ছিলেন সেই সংযুক্ত আরব প্রজাতন্ত্রের। আর কি, শত্রুতা বৃদ্ধি পেয়েছিল কাদের সাথে, এই সুয়েজ সংকট মিশর এবং ইসরায়েলের মধ্যে শত্রুতাকে একদম চরম আকারে নিয়ে গেছিল। ঠিক আছে, এই সুয়েজ সংকটকে কেন্দ্র করেই কাদের মধ্যে, মিশরের সাথে ইসরায়েলের এই শত্রুতা এখনও আমরা দেখতে পাই। সেই শত্রুতা কিন্তু চরম আকারে নিয়ে গেছিল। ইসরায়েলকে কেন্দ্র করে কিন্তু মধ্যপ্রাচ্যের রাজনীতি আরও জটিল হয়ে ওঠে। এই মধ্যপ্রাচ্যের রাজনীতি কাকে কেন্দ্র করে জটিল হয়েছিল, ইসরায়েলকে কেন্দ্র করে। এই ইসরায়েল অবস্থানগত দিক থেকে মধ্যপ্রাচ্যে অবস্থিত, আবার ওখানটাতে দেখা যাচ্ছে যে একে হেল্প করে আবার কারা, পশ্চিমা দেশগুলো। তো এই হলো ব্যাপার। চলে আসে তারপরে মিশরের কর্তৃত্ব। তো মিশরের কর্তৃত্ব কি, এই যে সুয়েজ খালকে কেন্দ্র করে যে যুদ্ধটা হয়েছিল তার ফলাফল হিসেবে দেখতে পাচ্ছি যে এই যে সংযুক্ত যে আরব প্রজাতন্ত্র তাকে কিন্তু নেতৃত্ব দিচ্ছিল কিন্তু মিশর কর্তৃক সুয়েজ খাল জাতীয়করণকে আন্তর্জাতিক দুনিয়া স্বীকৃতি দিলে সুয়েজ খালের ওপর মিশরের কর্তৃত্ব সুদৃঢ়ভাবে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। যে সুয়েজ খালটাকে শেষ পর্যন্ত কি হলো, জাতীয়করণকে স্বীকৃতি দেওয়া হলো। ঠিক আছে, সুয়েজ খাল জাতীয়করণই থাক। এবার সুয়েজ খাল জাতীয়করণ যদি হয় তাহলে কার জাতীয়করণ হবে, মিশরের। ফলে ওই টোটাল এরিয়াটা কার কন্ট্রোলে থাকবে, মিশরের কন্ট্রোলে থাকবে। মানে পুরো যে ট্রেড ইউরোপের সাথে এশিয়ার,
সেই পুরো ট্রেডটা কোন দিক দিয়ে হবে, ওই কী বলছে যে সুয়েজ খালকে কেন্দ্র করে বা সুয়েজ খালের মধ্যে দিয়ে হবে। তো সেই কারণে দেখা যাচ্ছে কি এর কন্ট্রোলিং পাওয়ার বা মেন পাওয়ারটা, প্রধান শক্তি মিশরে কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে নিয়ন্ত্রক হিসাবে কিন্তু মিশরের কিন্তু একটা আবির্ভাব ঘটে যাচ্ছে। আর শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই সুয়েজ সংকটেরকে কেন্দ্র করেই কিন্তু দেখা যাচ্ছে ইসরায়েল কিন্তু মার্কিন নির্ভরতার উপর বৃদ্ধি পাচ্ছে। দেখো কি বলা হচ্ছে যে সুয়েজ সংকটের জেরেই সংঘটিত দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ, সেই যুদ্ধে ইসরায়েল কিন্তু আর্থিক এবং সামরিক দিক থেকে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো এই ক্ষতি তো পূরণ করতে লাগবে। তো এই ক্ষতি পূরণের জন্য ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতা আরও বাড়িয়েছিল। ঠিক আছে, এটা আন্তর্জাতিক রাজনীতির একটা ব্যাপার, সবাই সবাইকে দরকার। ঠিক আছে, তো এইভাবেই আমরা দেখতে পাচ্ছি যে আরব ইসরায়েলের যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সাথে ইউরোপীয় দেশগুলোর একটা সম্পর্ক, অর্থনৈতিক টানাপোড়েন, এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু কন্ট্রোল করেছে কে, এই সুয়েজ ক্রাইসিস। ঠিক আছে, তো সুয়েজ ক্রাইসিস কিন্তু সেই কারণেই এত একটা গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়। তাহলে এই যে জায়গাটা আমরা আশা করি বুঝতে পারছি যে পুরো ট্রেড রুট কন্ট্রোল করেছে কে, এই জায়গা সুয়েজ খাল। আর এই সুয়েজ খাল তাহলে কার আন্ডারে চলে এসছে, সুয়েজ খালটা কিন্তু মিশরের আন্ডারে চলে এসছে। অর্থাৎ এই যে অর্থ, টাকা পয়সা, যার কাছে যত টাকা তার কাছে তত শক্তি, তাহলে এই যে পুরো সিস্টেমটা কার হাতে, তাহলে সেটা কিন্তু শেষ পর্যন্ত মিশরের হাতে বা ইজিপ্টের হাতে কিন্তু চলে এসেছিল। এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর যদি কোনো টপিক নিয়ে আলোচনার ব্যাপার থাকে, রিকোয়ারমেন্ট থাকে, তাহলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আমাদের একটা ফেসবুক পেজ আছে যার নাম ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি অ্যান্ড কালচার, সেখানেও বিভিন্ন ধরনের তথ্য দেওয়া হয়। আর একটা ডাটাবেস আছে যেখানে ইতিহাসের বিভিন্ন ক্লাসের মক টেস্ট ফ্রি মক টেস্ট আছে, ফ্রি নোটস আছে, সেগুলো আমি ডেসক্রিপশানে লিঙ্কগুলো দিয়ে রাখবো, তোমরা কিন্তু জয়েন হতে পারো। আর আমাদের একটা টেলিগ্রাম চ্যানেলও আছে, সেটা সবেই খোলা হয়েছে, তো সেখানেও তোমরা জয়েন হতে পারো, তারও আমরা লিঙ্ক কিন্তু দিয়ে রাখবো। তো এখনকার মতো এখানেই সমাপ্ত করেছি। থ্যাংক ইউ।